আকাশের মেঘ ভার, আবার কখনো রোদ ঝলমলে দিন। দেবী আসছেন, মর্তে পা রাখছেন। কিন্তু দেবীর এই পদার্পণের আগে সিনেম্যাটিক দেবী কিন্তু আসতে চলেছে এই কয়েক সপ্তাহের মধ্যে। কোন দেবীর কথা বলছি দেখাবো আপনাদের, চলুন আমার সঙ্গে। আরে কি খবর? আরে আমি এইটাই বলছিলাম যে দেবী আসছেন মর্তে এই সেপ্টেম্বর মাসে, কিন্তু তোমার সিনেম্যাটিক দেবী এই আগামী সপ্তাহেই মানুষের কাছে পৌঁছে যাবে, একটু আগে। তো আমার এখান থেকে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমার একটা ছোট্ট বিষয় নিয়ে আগে প্রশ্ন, সেটা হচ্ছে যে সৌপ্তিক সি কেন, মানে সৌপ্তিক চক্রবর্তী নয় কেন? সৌপ্তিক সি, তার কারণ হচ্ছে চক্রবর্তীটা একটু বড় সড়ো তো, একটু ভারী। হ্যাঁ, এবার লোকজন আমায় এত ভারী ভেবে ফেলে, তাই জন্য একটু ছোট করে দিলাম যাতে ইজিলি নিতে পারে বিষয়টা। আচ্ছা, মানে এই কারণেই সৌপ্তিক সি, ওরকম নাম্বারোলজি বা এরকম কিছু নয়। নিউমারোলজি ঠিক নয়, কিন্তু হ্যাঁ ওর একটা ইনফ্লুয়েন্স তো আছে নিউমারোলজির। আচ্ছা, কিন্তু সেটা আশপাশের চাপে। কিন্তু আমি ফলো করি সিটা, কারণ একটু স্টাইলিশ ব্যাপারটা, যে সৌপ্তিক সি একটু ডিফারেন্ট, কারণ একজন অভিনেতার একজন ডিরেক্টরের সত্তায় একটু ডিফারেন্স রাখা যায় তাহলে। আর আমার নামটা এমন হয়েছে যে বিভিন্ন স্পেলিং এ তুমি গুগল সার্চ করলে কোথাও দেখবে আচ্ছা এইটা পাওয়া যাচ্ছে, কোথাও এইটা পাওয়া যাচ্ছে, কোথাও এইটা। তো সৌপ্তিক সিটা দিয়ে ডিরেক্টরের যখন সার্চ হয় তখন আমার কাজগুলো পাওয়া যায়। ঠিক, আমরা একদম মানে আমরা যেখান থেকে বেরোলাম, কুমোরটুলি পার্ক, তোমার ছবি, দুর্গাপুজো সব নিয়ে আমরা একটু গঙ্গার দিকে যাওয়া যায়। একদম, তাই জন্যই তো এখানে আসা। হ্যাঁ, অনেকদিন বাদে, আগমনের আগে ঠিক দেবীদের একবার দেখা। ঠিক চলো। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ডান দিকে গঙ্গা আর বাদিকে এই নর্থ কলকাতার স্ট্রাকচার। এই বাড়িগুলো দেখলে, বা এই পুরনো বাড়ি, গাছপালা বেরিয়ে এসছে, কিন্তু এখানকার মানুষ এই বাড়িগুলোকে ছাড়ছে না। যেহেতু এই যে থাকে না যে আমাদের পারিবারিক একটা স্থাপত্য এবং তার সঙ্গে জড়িয়ে থাকে এত ইমোশন। তোমার বাড়ি কোথায়, নর্থ কলকাতা না সাউথ কলকাতা? আমার নর্থ কলকাতা, আমার জন্ম হচ্ছে আমার স্ট্রিট। আচ্ছা, মানে একেবারে মধ্য কলকাতা। কলকাতার। হ্যাঁ। তোমাদের বাড়িও কি এরকম পুরনো, মানে আমার ব্যাপারটা রয়েছে বাড়ি, সেটা ডেফিনেটলি নর্থ কলকাতায় যেটা আছে এরকম পুরনো, মানে বেশ কিছু বছর পুরনো বাড়ি। যদিও আমি থাকি এখন ভিআইপি রোডে, তো ভিআইপি রোডে ফ্ল্যাটে থাকি একটা কমপ্লেক্সে, স্পেস টাউনে। তো সেটার আলাদা স্ট্রাকচার, কিন্তু জন্ম বড় হয়ে ওঠা এরকমই জয়েন্ট ফ্যামিলিতে বড় নর্থ কলকাতার বাড়ি। এই যে তোমার ছবিতে অতি প্রাকৃত বা সুপার ন্যাচারাল বিহেভিয়ার যেগুলো রয়েছে, এইগুলোর সঙ্গে তোমার নিজের বিশ্বাস আছে, মানে এই বিষয়টির উপরে বিশ্বাস আছে? দেখো, বিশ্বাস কথাটা খুব ভারী। আমার মনে হয় আমার পছন্দ আছে, কোথাও আমি নিজে বিশ্বাস করতে চাই। কারণ প্রত্যেকটা মানুষের ভেতরে হয়তো একটা ইচ্ছে থাকে যে যদি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আমার মধ্যে থাকতো তাহলে আমি কি করতাম। ঠিক সেইখানেই আমি বোঝাতে চাইছি অডিয়েন্সকে যে আমাদের সবার মধ্যে একটা পাওয়ার আছে, যেটা সিক্স সেন্স বলা যায়, বা আমাদের ভেতরের একটা যে গাট ফিলিং বলা যায়, এইগুলো কিন্তু সুপার ন্যাচারাল পাওয়ার্স। এবং আমি খুব বিশ্বাস করি আমাদের সেভেন চাকরা, এনার্জি, এইগুলোর ওপর, এবং এইগুলোর ওপর দাঁড়িয়ে একটু সুপার ন্যাচারাল পাওয়ার তৈরি হয়। তো সেইটা আমাদের কোনো এক্সট্রা সুপার ন্যাচারাল পাওয়ার না থাকলেও আমাদের মধ্যে যে পাওয়ার আছে সেইটা নিয়ে আমরা সবসময় ঠিক যেটা তার জন্য উঠে দাঁড়াতে পারি এবং লড়াই করতে পারি। ঠিক, তোমার যদি এরকম একটা সুপার ন্যাচারাল পাওয়ার যদি থাকতো, তাহলে সেটা তুমি কি চাইতে, যে কি সুপার ন্যাচারাল পাওয়ার? বেশিরভাগ মানুষ বলে যে আমি অদৃশ্য হতে চাইতাম, তোমার ক্ষেত্রে কি হতো? তুমি যদি অদৃশ্য হওয়াটা অত প্রেফারেন্স নয়। আমি ছোট থেকে দেখে এসেছি, ধরো মহাভারত বা আমাদের রামায়ণ বা শক্তিমান, এখন অ্যাভেঞ্জার্স। তো আমি একটা পাওয়ার ছোটবেলা থেকে ভাবতাম, যদি আমার মধ্যে থরের মতো ওই ইলেকট্রিক জেনারেট করার পাওয়ারটা থাকতো, বা ধরো আমি যদি ওই টাইমের থেকেও আগে, মানে সাউন্ডের থেকেও বেশি জোরে স্পিডে ফ্ল্যাশের মতো ফ্ল্যাশ, বাট আমার বেস্ট পাওয়ার যেটা লাগে, আমি যদি টাইমকে আটকাতে পারতাম। আচ্ছা, মানে কি ছোটবেলার সময়টা নাই বড়বেলার সময়টা? ছোটবেলায় তো তীর ধনুক ওই পাওয়ার গুলো আসছে, ব্রহ্মাস্ত্র হেন তেন ওইগুলো ছিল, কিন্তু যত
বড় হলাম আস্তে আস্তে, আরো জিনিস দেখলাম, তখন এখন আমার কাছে হচ্ছে যে আমি যদি টাইম স্টপ করতে পারি, সময় স্টপ করতে পারলে ইট উইল বি ডিফারেন্ট। ইটস এ ম্যাজিক্যাল পাওয়ার, অনেক কিছু করা যায়। ঠিক। আচ্ছা, আরেকটা কথা বলো, যে এই যে তোমার এই বারবার তুমি যে ট্রেলার লঞ্চে যে কথাটা বললে, যে এরকম ভিএফএক্স সত্যি বাংলা ছবিতে হয়নি এরকম আগে, আমরা দেখলাম। কিন্তু আমার একটা বিষয় হচ্ছে যে এই যে একটা টাকার খরচ রয়েছে একটা এরকম একটা সিনেমা তৈরি করতে গেলে, এবং এখন বাংলা ছবির যা অবস্থা, ভালো ভালো ছবি সিনেমা হলে আসছে, কিন্তু তার যে স্থায়িত্ব বা তার যে একটা সময় বা মানুষ যে সেটা সময় নিয়ে দেখছে, সেটা হচ্ছে না। এটা তো একটা মানে আমি বলতে চাইছি একটা সিরিয়াস ইস্যু, এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে এটা ভীষণ মানে চাপেরও বটে, যে এরকম সময় একটা ছবি, যেই ছবি তুমি পর্দায় আনছো, যদি মানুষের কাছে যদি ঠিকঠাকভাবে না পৌঁছে, হল, সিনেমা হল, এইসব নিয়ে ভাবনা চিন্তা নেই? এটা নিয়ে ডেফিনেটলি আছে। যখন আমরা শুরু করেছি তখন থেকেই আসে, কারণ বাণিজ্যিক একটা বিষয় থাকে তো, এবং তুমি যখন একটা কনসেপ্ট তৈরি করো, তুমি সেই কনসেপ্টটা মার্কেটে আনো, সেটা যদি না চলে, সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবলেম ক্রিয়েট হয়। যেহেতু একটা মাল্টিভার্স ক্রিয়েট করার চেষ্টা করছি, এটা যদি সাকসেসফুল হয়, পরের যে সিজনস গুলো সেগুলো ইজিলি হবে, সেগুলো মাথায় রেখে বানানো। তবে হ্যাঁ, চিন্তাধারাটা আবার আমি বলছি যে আমি নিজেই, ধরো আজকে আমরা যারা ইয়াং জেনারেশন, তারা তো অনেক কিছু দেখছি, অ্যাভেঞ্জার্স, সুপারম্যান, মার্ভেল, ডিসি কমিক্স, সেইখানে যে লেভেল অফ গ্রাফিক্স বা বম্বেতেও যে লেভেল অফ গ্রাফিক্স তৈরি হয়, সেইটা এই মুহূর্তে কলকাতায় হয়তো আমরা এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারছি না মার্কেটের জন্য, মার্কেট সিচুয়েশনের জন্য, কারণ সত্যিই টাকা লাগে। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেখানে তোমার ধরো একটা ছোট্ট জিনিস হাওয়ায় উড়ে যাওয়া দেখানো, তার পেছনে যে এফর্ট, যে খরচাটা লাগে, সেটা হিউজ। কিন্তু আমায় মাথায় রাখতে হয়েছে, আমি যদি বাঙালি অডিয়েন্সের কাছে কিছু নিয়ে আসতে চাই যেটা নতুনত্ব, আমাদের বাঙালিদের মধ্যে থেকে কি দিতে পারবো? আমাদের বাঙালিদের মধ্যে আছে রূপকথা। রূপকথায় আমরা ছোটবেলায় যখন শুনতাম, রাক্ষসীর চোখ লাল হয়ে গেল এবং সে হাত দিয়ে এমন জাদু করলো যে সামনের লোকটা শুয়ে পড়লো, এইরকম একটা বিষয়। এই ধরনের যদি ইজি ন্যারেটিভে আমি যাই, তাহলে কি হবে, আমাদের অডিয়েন্সের সঙ্গে খুব ইজিলি রিলেট হবে। সেইটার মধ্যে যতটা ফিনেস দিয়ে কাজটা করা যায়, সেইটা আমরা চেষ্টা করেছি। আমরা কখনোই বলছি না যে আমরা এমন একটা ভিএফএক্স করেছি যেটা হয়তো তাক লাগিয়ে দেবে, সেটা হয়তো করবো, ইন নেক্সট 2 সিজনস করবো, কিন্তু এই সিজনের জন্য যেহেতু খুবই নিউ, সেকেন্ড সিজন যাচ্ছে, এইখানে আমরা চেষ্টা করেছি রূপকথার কথাটা সেই আমাদের দাদু দিদার লেভেলের গল্প বলার মতন যদি বলা যায়, যে একজন জাদুঘর এসে এমন একটা ম্যাজিক করলো যে কারেন্টটা চলে গেল, কিন্তু যার উপর সেই কারেন্টটা দেওয়া হলো তার কিছু হলো না, তার রক্ষা করলো কিছু একটা। তো এই টাইপের জিনিস আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। ঠিক। আমরা একটু এই গঙ্গার পাশে দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শেষ কবে এসেছিলে এরকম গঙ্গার পাড়ে? অ্যাকচুয়ালি গঙ্গার পাড়ে কলেজ লাইফে বা স্কুল লাইফে আসা হতো, তারপর বহুদিন আসা হয়নি। ধরো পুজোর সময় একবার দুবার আসা হয়েছে। বাট দেবীর ক্ষেত্রে এটা আরো স্পেশাল ব্যাপার, কারণ দেবীর জন্য 4-5 বার গঙ্গার কাছে আসা হতো, কারণ আমাদের পোস্টার লঞ্চ গঙ্গার বুকে হয়েছে, তারপর আমাদের আমাদের শুট গঙ্গার বুকে হয়েছে, আর একটা ইভেন্টের জন্য গঙ্গার বুকে যাওয়া হয়েছে, আজকে তোমার সঙ্গেও গঙ্গার ধারে। তো আমার এটা আরেকটা বিষয়, যে সেটা হচ্ছে যে জানি না এটা তোমাকে ব্যথিত করবে কিনা বা ইমোশনালও করে দিতে পারে, সেটা হচ্ছে যে দেখো, যেটা নিয়ে কথা বলা, তুমি সবসময় ভোকাল থেকেছো সব বিষয় নিয়ে, তোমার সম্পর্কের বিষয় নিয়ে, তোমার সিনেমার বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আমি এমনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছি, ধরো একটি সম্পর্ক, সেই সম্পর্ক স্থায়ী হলো না বিভিন্ন কারণে, আমি কারণের বিষয়ে যাচ্ছি না, সে যখন আবার সেই ছবির সঙ্গে আমার সঙ্গে যুক্ত হচ্ছে, বা কোথাও গিয়ে সেই ইমোশনাল অ্যাটাচমেন্টটা কাজ করে না, কোথাও গিয়ে মনে হয় না যে আরেকটু কথা বলি, যদি আমরা দুজন আরেকটা স্টেপ দিতে পারতাম, যদি আরেকবার চেষ্টা করা যেতে পারতো। আমি খুব মেট্রো ইন্দ্র কিছুদিন আগে সিনেমাটা দেখলাম, সেখানে খুব সুন্দর একটা কথা বলেছে অনুরাগ বাসু, মানে বলিয়েছে আর কি, সেটা হচ্ছে যে যদি একটা মানুষের সাথে সারা জীবন কাটাতে হয়, তাহলে সেই মানুষটার সঙ্গে বারবার 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 প্রেমে পড়তে হবে। সেটা তুমি 10 মাসে একবার পড়ো বা 5 মাসে একবার পড়ো, কিন্তু পড়তে হবে। তোমার ক্ষেত্রে এটা কি হয়, যে এই যে তুমি আবার রনিতা ফিরলো, তোমার সঙ্গে একসঙ্গে কাজ করা শুরু করলো, কোথাও গিয়ে মনে হলো না যে আরেকবার লেটস গিভ এ চান্স টু আওয়ার রিলেশনশিপ আরেকবার? গভীর প্রশ্ন করে দিয়েছো। আমি এটা একটু অন্যভাবেই উত্তরটা দিই। আমার মনে হয় যে যেহেতু রনিতাও প্রফেশনাল, আমিও প্রফেশনাল, আমরা যখন এই কাজটা করতে শুরু করি বা ভবিষ্যতেও যখন কাজ করব একসঙ্গে,
তখন আমরা খুব প্রফেশনালি করবো, কারণ আমরা যখন সম্পর্কে ছিলাম একসঙ্গে অভিনয় করা বা একসঙ্গে আমার প্রোডাকশন ডিরেকশন, ও অভিনয় করছে, প্রোডাকশন করছে, আমরা প্রফেশনালি করেছি। মানে পুরো সেটে আমরা কখনো এই কাপল হিসেবে বা বয়ফ্রেন্ড, কারণ আমরা সেই বয়সটা পেরিয়ে এসেছি। এইটা একটা বিষয় যে প্রফেশনালি আমরা অ্যাপ্রোচ করি। আর আমার মনে হয় যেটা আমি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বেশি করে দেখি অভাব, সেটা হচ্ছে একটা সম্পর্ক ভাঙলে সেটা নিয়ে জটিলতা এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর গসিপ। আমরা সেটা রিস্ট্রেন করেছি, আমাদের ভাঙা গড়া হেন তেন। আমরা যখন প্রেম করেছিলাম, একসঙ্গে ছিলাম, তখন আমরা ওই হুল্লোড় করে প্রেম করেছো, লোকজন দেখেছে, হ্যাঁ, কিন্তু আমরা কখনো অ্যানাউন্স করিনি আমরা প্রেম করছি। তো আমার পার্সোনাল লাইফে আমি কখন কি ব্রেকআপ হচ্ছে বা আমরা একসঙ্গে আছি কিনা সেটাও আমরা যুক্তিযুক্ত মনে করিনি যে সোশ্যালি জানাবার, যেটা হচ্ছে ইটস ভেরি অর্গ্যানিক। তো সেইখানে দাঁড়িয়ে যদি কিছু ভবিষ্যতে ঘটার থাকে, দ্যাটস এ ভেরি অর্গ্যানিক থিং। কিন্তু আমরা আমাদের সিচুয়েশনটা খুব প্রাইভেটলি এবং খুব উইথ মিউচুয়াল রেসপেক্ট জায়গাটা রাখতে চাই, এবং সেই হিসেবেই আমরা রাখছি, কাজ করছি। আজকে ধরো আমির খান, কিরণ রাও, তারা তো হাজব্যান্ড ওয়াইফ ছিল, এবং তারা ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও, সেপারেট হয়ে যাওয়ার পর তারা একসঙ্গে কাজ করছে, কারণ কাজের জায়গাটা বন্ধুত্ব। একটা লম্বা রিলেশনশিপ হলেই তো বন্ধুত্বটা ইম্পর্টেন্ট হয়ে যায়, বন্ধু হয়ে যায়। আজকে তুমি একটা বন্ধুর সঙ্গে ঝগড়া অশান্তি হলেও বা তার সঙ্গে বহুদিন কথা না হলেও যখন তুমি মিট করছো, তখন বন্ধুত্বটা তো থেকে যায়। আমার কাছে সেইটা খুব ইম্পর্টেন্ট হয়। মানে আমাদের কলেজ লাইফ, স্কুল লাইফে থাকে যে প্রেম করছি, একটা অন্য ফিল, একটা রোম্যান্স, কিন্তু উইথ এজ, উইথ টাইম বন্ধুত্বটা খুব ইম্পর্টেন্ট থাকে, এবং সেটাই একটা রিলেশনশিপকে লং টার্মে নিয়ে যেতে পারে। তো এই লম্বা রিলেশনশিপের খেলা খেলতে গেলে বন্ধুত্বটা রাখতে হবে। না, এই ছবির ক্ষেত্রে কি হলো? সেই বন্ধুত্বটা কি এখন বুঝলে যে সেই বন্ধুত্বটা, যে বন্ধুত্ব দিয়ে শুরু করেছিল তোমাদের সম্পর্ক, সেটা অক্ষত রয়েছে দ্বিতীয় ছবি? বন্ধুত্ব ডেফিনেটলি, আমাদের যে বন্ধুত্ব আছে একসঙ্গে, সেই বন্ধুত্ব রেসপেক্টের জায়গাটা আছে বলেই আমরা একসঙ্গে কাজ করতে পারছি। আজকে যদি সেই বন্ধুত্বটা বা সেই রেসপেক্টের জায়গাটা না থাকতো, তাহলে একসঙ্গে কাজ করা সম্ভব না। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে এবং ওর ক্ষেত্রেও আমি যতদূর জানি, কারণ আমরা প্রচন্ড রেসপেক্টফুল, আর মেন্টাল ওয়েভলেন্থ ম্যাচ না হলে আমরা কাজটা প্রফেশনালি একসঙ্গে করা যায়। আচ্ছা, একটা কথা বলো সত্যি, মুভ অন করাটা মানে জীবনে, আমি এমনি ব্যক্তিগত জায়গা থেকে জিজ্ঞেস করছি না, এমনি নর্মাল জিজ্ঞেস করছি, ইজ ইট টাফ ফর এ উইমেন টু মুভ অন ফাস্টার? ইজ ইট টাফ ফর এ মেন টু মুভ অন ফাস্টার? মানে কি মনে হয়? কারণ এইটা সম্পর্কের, তুমি যে ছবিটা বানাচ্ছ সেখানেও একটা সম্পর্কের কথাই বলছি, এবং তোমার গত ছবিটাও সেটার মধ্যেও সম্পর্ক ছিল। আমি সুপার ন্যাচারালটাকে আলাদা জায়গায় লেভেলে রেখে বলছি, কোথাও কি একটা প্রেমের ছবি, তো প্রেমটাও তো রয়েছে। সেইটা কি, সেক্ষেত্রে কি মনে হয় যে একটি কাপেলের ক্ষেত্রে কোনটা, এই পরিধি বা এই সময়টা কে বেশি পায় এবং খুব তাড়াতাড়ি ব্যাপারটা করতে পারে? আমরা কি মনে হয়? এটাই আমি তোমায় একটা উল্টো প্রশ্ন করব। আমরা যখন রেফারেন্স দিই প্রেমে, রাধাকৃষ্ণর রেফারেন্স দিই যাদের বিয়ে হয়। হ্যাঁ, কারেক্ট, ঠিক। কৃষ্ণ গিয়ে কখনো আর একটা বিয়ে করে, রাধা আনম্যারিড থাকে যতদূর আমার নয়। এবার সেইটা যদি ঘটে থাকে, সেই প্রেমে তারা দুজনে আলাদা থেকে তারা নিজেদের রেসপেক্ট মেনটেন করে চলেছে। রাধার প্রেম নিয়ে আমরা এক্সাম্পল দিই সবসময়, যে রাধা, এবার এইটা না, তার মধ্যে বলতে চাইছো ছেলেরা মুভ অন করতে পারে রাতে, এইটা জেন্ডার অ্যানালিসিস করা খুব ডিফিকাল্ট। এবার সেই ক্ষেত্রে তো যদি আমি শিবের এক্সাম্পলে আসি, যখন পার্বতী মাতা চলে যান বা ওই রাগে চক্র দিয়ে ওনার যখন পায় না, তখন শিব তো পাগল হয়ে যায়, শিব তো মুভ অন করতে পারে না। ঠিক। তো আমার মনে হয় ইট ডিপেন্ডস অন এ পারসনস ইমোশন রাদার দ্যান একজন মেল বা ফিমেলের কথা। আজকের জেনারেশনের কথা, মানে যে জেন জি যে শব্দটা, সেটার সঙ্গে আমি খুব একটা ফ্যামিলিয়ার হতে পারিনি, কারণ সেইখানে ব্রেকআপ, মুভ অন বিষয়টা একটু পিছিয়ে গেছে। সিচুয়েশনশিপ, আরো অনেক বেঞ্চিং, হ্যাঁ, তো আরো যে টার্মস গুলো আছে সেই ধরনের জায়গা চলে এসছে। সো ওইখানে ইমোশনসটা কম, ক্যালকুলেশনসটা বেশি। তো সেই হিসেবে আমার কাছে উত্তর। ঠিক। আর একটা ছেলে বা মেয়ের থেকে আমার মনে হয় মানুষের ইমোশনের দাম বেশি। তুমি যদি কারোর প্রেমে পড়ো এবং তাকে তোমায় হারাতে হয়, ইট হার্টস এ লট, এবং সেইখানে তুমি কি করছো, তোমার অ্যাকশন, তোমার কর্মা, সেটা বলবে যে তুমি আগে কিভাবে। ঠিক ঠিক। আর এই সবের মধ্যে থেকে ছবি করাও, মানে
এটাও তো একটা বিষয়, মানে তখন ধরো আমি এক্সাম্পল এরকম দোলাচল চলছে মানুষের মধ্যে, সেই সময় দাঁড়িয়ে একটা ছবি ভাবা, ছবি তৈরি করা, সেটাও একটা টাফ বিষয় যে কোনো পরিচালকের ক্ষেত্রেই। এরকম মানে এরকম বহু পরিচালকের আমি এক্সাম্পল দিতে পারি যারা ব্রেকআপের পর একটা দারুণ ছবি বানিয়েছেন। একদম নাম না নিলে কলকাতায় কিছুদিন আগেই আমরা দেখেছি। সেই হোক, দেখো কাজের জায়গায় যে প্রফেশনালি ভাববে, আজকে ধরো তুমি একজন ফিমেলের ইন্টারভিউ, যে তোমার এক্স গার্লফ্রেন্ড, তুমি কি ইন্টারভিউটা নেবে না? কারণ এটা তোমার প্রফেশন, এবং যখন তুমি ইন্টারভিউ নেবে খুব প্রফেশনালি বিষয়টা নেবে, এবং সেও প্রফেশনালি উত্তর দেবে, কারণ সে কিছু প্রমোট করতে এসেছে। তো ওই জায়গাটার সম্পর্কের জায়গাটা ইজ টোটালি ডিফারেন্ট। কিন্তু আমি দেখবো যে ওর হাসির মধ্যে আমি রয়েছে কি রইনি কোথাও গিয়ে, সেটা একটা মাথায় তো কাজ করবে। তোমার ক্ষেত্রে কি হবে জানি না, এইটা তো হবে, এইটা তোমার ক্ষেত্রে ঘটবে, কারণ হয়তো বহুদিন পর তুমি দেখছো, তাই জন্য তুমি ফাইন্ড আউট করার চেষ্টা করছো। হয়তো আমার কাছে উত্তর আগেই আছে, তাই খুঁজি না। বেশ, এই হাসির মধ্যে কি আছে সেটা আমি জানি। ঠিক সেটা হতে পারে। আচ্ছা, এমনি মানে এমনি জিজ্ঞেস করি, সত্যি কি একা মানে ইন দ্য সেন্স হচ্ছে যে একটু সবার থেকে একটু দূরে, পার্টিতে যায় না খুব একটা, হ্যাঁ, আড্ডা বোধহয় খুব, আমি জানি না ঠিক, খুব কম মানুষের সঙ্গেই দেখা যায়, খুব চেনা পরিচিত মুখ, মানে একটু কি কুয়োর ব্যাঙ নাকি ইচ্ছাকৃত কুয়োর ব্যাঙ, মানে যে আমি এরকমই ঠিক আছে? ইচ্ছাকৃত কুয়োর ব্যাঙ নই, আমি অ্যাকচুয়ালি একটু ইন্ট্রোভার্ট টু স্টার্ট, কিন্তু একবার যখন একটা গ্রুপের সঙ্গে বন্ধুত্ব হয় তখন আই এম ভেরি এক্সট্রোভার্ট। তো আর পার্টি এন্ড এভরিথিং এ আমি যাই না, তার কারণ হচ্ছে যে তখনও আমার ওই জিলটা তৈরি হয়নি যে আমায় যেতে হবে, মিট করতে হবে লোককে। আর আমি যেহেতু স্পিক আউট করি, আমি পরিষ্কারই বলতে পারি মানুষ পার্টিতে যাচ্ছে তার নেটওয়ার্কিং করার জন্য আছে, এবং নেটওয়ার্কিং আমি খুব খারাপ। তাহলে কেন পার্টিতে যাচ্ছ? সোশ্যাল, হ্যাঁ, তাহলে কেন পার্টিতে যাচ্ছ না? ওইটাই তো বলছি যে আমি এতটাই খারাপ নেটওয়ার্কিং এন্ড সোশ্যাল মিডিয়া নিয়ে। আমায় অনেক আমার ম্যানেজাররাও বলেছে সোশ্যাল মিডিয়াটা ঠিক করো, তা নাহলে কাজ পাবে না। লোকে এখন ইনস্টা দেখে কাস্ট করে, কিন্তু আমার মনে হয় আমার পরিচয়টা তো অভিনেতা। যারা সোশ্যাল মিডিয়া স্টার হচ্ছে, লোকজনের সেলিব্রিটি হচ্ছে, এবং তাদের পরিচিতিটা আরেক ভাবে হচ্ছে, এবার তাহলে আমার প্রফেশন চেঞ্জ করতে হবে। বিন অ্যান অ্যাক্টর ডিরেক্টর, আমার কাজটা যেটা, সেটা কখনোই সোশ্যাল মিডিয়ার সঙ্গে রিলেটেড নয়। আমি তফাৎটা সবসময় রাখার চেষ্টা করি, তো তাই জন্য আমি কখনো সোশ্যাল মিডিয়ায় সেইভাবে অ্যাক্টিভ হই না। বাট হ্যাঁ, তার মানে কি আমি করবো না? হয়তো সময় আসবে, যেভাবে সোসাইটি চেঞ্জ হচ্ছে সেখানে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। ঠিক, অ্যান্ড উইথ ফুল রেসপেক্ট যারা সোশ্যাল মিডিয়া রান করে, খুব ডিফিকাল্ট কাজ, মানে আমার ভয় লাগে। শুট করো, এডিট করো, পোস্ট করো, সেখানে কে করলো, কমপ্লেন দিল, সেটা নাবিয়ে দিল, অনেক প্রবলেমস থাকে, অত কিছু হেডেক। ফিল্ম মেকিং ইজ এ হেডেক, বাট ওইটা আমার আরো হেডেক মনে হয়, একা লড়তে হয়, একটা ছোট্ট টিম নিয়ে লড়তে হয়। তো লট অফ রেসপেক্ট টু দেম, কিন্তু সেই রেসপেক্টটা দিও, মানে আমি এই মুহূর্তে তৈরি নয় যে আমি ওইভাবে কিছু এগোবো। তো সেইভাবে আই এম হ্যাপি ইন মাই ওয়ে। আমি নিজে খুশি থাকলে আই এম হ্যাপি। যার সঙ্গে বন্ধুত্ব, আড্ডা মারতে বলবে চলে যাবো, আড্ডা মারবো, সব করবো, কিন্তু হ্যাঁ, ওই মেজর মাস গ্যাদারিং বা প্রত্যেকটা জায়গায় নিজেকে দেখানো, ওই যে জিনিসটা, ওটা একটু হয় না। ঠিক, তোমার সঙ্গে আমার আলাপ ধরো আমি প্রথম 7-8 বছর আগে অঞ্জনদার নাটক, 8-10 বছর বোধহয় হয়ে গেল, তিন পেনি অপেরা। তারপরে তিন পেনি অপেরার পরে কোনো আর কোনো নাটকে থিয়েটারটা হয়নি, কারণ তিন পেনি অপেরা, তার আগে আমি ফুলদমে থিয়েটার করতাম। আমার স্কুল লাইফ থেকেই শুরু, রাদার অঞ্জনদার ওয়াইফ ছন্দা ম্যাম, ওনার হাত ধরে আমার স্কুল লাইফ থেকে শুরু। তারপর আমি বাইরে যাই ইন্টারন্যাশনাল থিয়েটার করতে, ন্যাশনালি প্রচুর থিয়েটার করেছি, এনএসডি অনুরাধা ম্যাম, শান্তনু বোস, ভেরি ক্লোজ। এবং থিয়েটারে আমার যে অ্যাচিভমেন্টস গুলো আছে, it's pretty big. এখানে অনেক লোক জানে না। I have got a national award for youngest achiever theater, and theater is my first love. কিন্তু থিয়েটার করতে গিয়ে আমি বাংলায় খুব একটা বেশি থিয়েটার করিনি আমি। তো সেইখানে এসে এইখানে থিয়েটারের যে স্ট্রাকচার, সেটা সার্ভাইভালের জন্য একদম আইডিয়াল। কেউ মানে ক্যানট আর্ন মানি, রেগুলার ব্রেড আর্ন করতে পারবে না থিয়েটার করে। তো কোথাও গিয়ে আমার নিজস্ব একটা থিয়েটার গ্রুপ ছিল, সেইখানেও আমার থ্রি জেন্টলম্যান, তুমি এসেছিলে মনে হয় দেখতে, সেটা আমার ডিরেক্ট করা থিয়েটার। সেই থিয়েটারটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার সেই মার্কেটটা অ্যাভেলেবেল না, এবং যেহেতু ফিল্ম অ্যাক্টিং একটা লম্বা স্ট্রেচ টেলিভিশন নেয়, ওখান থেকে ডিট্যাচ হয়ে গেছে। কিন্তু খুব ইচ্ছে যে থিয়েটারে ফিরবো, প্ল্যানিং করছি, লেটস সি। বাংলা ছবিতে
বা বাংলা সিরিয়ালে যেটা তুমি করেছো এককালে, এখন কত বছর বলবো বলো? 5 বছর? 5 বছর। তো তারপরে আর নেই কেন শক্তি কোথাও? কারণ হচ্ছে 2021 থেকে আমার প্রোডাকশনের দিকে মাথা যায়, প্রোডাকশন এবং ডিরেকশন সেইটা নিয়েই কাজ শুরু হয়। অভিনয় আমি বাংলায় করিনি, বম্বেতে দুটো ওয়েব সিরিজ একটা সিনেমা চলছিল, মাঝখানে করে এলাম। তারপর এখন যেটা আমি প্ল্যান করছি ডেফিনেটলি মানে আবার সিনেমা করবো, মাঝখানে শাস্ত্রী করলাম। তো একটা হচ্ছে অফার একটু চুজি, যার জন্য আমার কাজের সংখ্যা কম, কিন্তু যেগুলো করি একটু চুজ করে করি, নিজের ওয়ার্ক স্পেস নিয়ে করি। এবং এই মুহূর্তে আমি যেহেতু ডিরেকশন প্রোডাকশনে ফোকাস করছি, যেটা করি খুব সিরিয়াসলি করি, সেই দিকে মাথা দিতে চাইছি। কিন্তু তার মানে এটা নয় যে অভিনয়ে ফিরবো না, ডেফিনেটলি ভালো অফার। নিজের ছবিতে আমায় অনেকবার বলা হয়েছে অভিনয় করার। কে বলেছে? রনিতা? না, রনিতা বলেনি, রনিতা রাদার বলে যে না তুই ওই দিকেই মাথা দে। কিন্তু বাকি টিম এবং চ্যানেল অনেকেই আমায় বলেছে যে তুমি করো, কিন্তু আমার ওটা হেডেক মনে হয়। মানে আমি ডিরেকশন যখন করি তখন নিজেকে ভেঙে একটা চরিত্রে ভাঙা, দুটো তো খুব আলাদা আলাদা কাজ। আর আমার জন্য মাল্টিটাস্কিং সম্ভব নয় এই মুহূর্তে, তো সম্ভব নয় এই মুহূর্তে, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে যে প্রচুর প্রেশার থাকে, কারণ প্রোডাকশনের অনেক প্রেশারটাও আমায় নিতে হয়। তো প্রোডাকশন ডিরেকশন নিয়ে তারপরে অভিনয় করা, জাস্টিস করবো না ক্যারেক্টারটা। ঠিক, তার থেকে একজন এমন কেউ যে ক্যারেক্টারটাকে জাস্টিস করতে পারবে, সেই অপরচুনিটিটা দেওয়া উচিত আমার। ঠিক, অনেকক্ষণই আমরা আড্ডা আলোচনা করলাম নতুন ছবি শক্তিকে দেবী। তুমি যদি একটু সিনেমার ব্যাপারে বলে দাও ক্যামেরাতে আমাদের। একদম, আমি একটাই কথা বলবো, 25শে জুলাই আমাদের দেবী আসতে চলেছে নিয়ারেস্ট থিয়েটারে। প্লিজ যান, দেখুন। সবাই বলে অন্যরকম ছবি, আমি বলবো অন্য ধরনের ছবি। কারণ হচ্ছে সেই নস্টালজিয়াটা, যেটা আমাদের দিদা দাদুর কোলে শুয়ে যে রূপকথার কাহিনী শুনতাম, সেইটার নস্টালজিয়া, কিন্তু সেইটা ওই রাজা রানীদের নয়, আজকের যুগের মানে প্রেজেন্ট একটা মেয়ে, একটা ফ্যামিলি, একটা ছেলের গল্প। তো সেইখানে দাঁড়িয়ে এই নস্টালজিয়াটা পাবেন। ভালো লাগলে প্লিজ ওয়ার্ড অফ মাউথ দিয়ে সবাইকে বলবেন দেখতে, কারণ ওইটাই বড় প্রমোশন এবং সেটাতেই এই সিনেমাগুলো সাকসেসফুল হতে পারে। আমরা প্রচেষ্টা করছি নতুন জিনিস দেবার, এবার সেইটাকে আপনাদের যদি ভালো লাগে এবং আপনারা সাপোর্ট করেন, তাহলে এরকম অনেক কাজ আমরা নিয়ে আসতে পারি। এবং আমাদের বাঙালি ভূতেদের হয়ে আমি বলবো যে তাদের একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করছি, তাদের সাপোর্ট করুন, বাঙালি ভূতেদের সাপোর্ট করুন, যাতে তাদের গল্পও আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ঠিক, আর এরকম আরেকটা যার কাজ করতে হবে, ছোট্ট কাজ, সেটা হচ্ছে এই যে ভিডিওটা দেখছেন, এই সাক্ষাৎকারটা দেখছে আমার শক্তিকে, ঠিক নিচে একটা স্ক্রোল বার যাচ্ছে, সেখানে একটা ক্লিক করতে হবে, সেখানে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, তার পাশে একটা বেল আইকন আছে, টিং করে টিপে দিতে হবে। কারণ তারপরে আপনারা সব নোটিফিকেশন পেয়ে যাবেন, যেই জিনিসগুলো দেখা দরকার, যা মনে হচ্ছে আপনার দেখা দরকার, সেইগুলো আপনি দেখতে পারবেন। আমার সঙ্গে ক্যামেরায় আরেকজন শক্তিক এবং আমি শুভঙ্কর, দ্য ওয়াল। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে।